এটা তো একটা বাচ্চার কান্নার আওয়াজ। মনে হচ্ছে আশেপাশে থেকে আসছে। এ কি, এত সুন্দর ফুলের মতো নিষ্পাপ বাচ্চাটিকে এখানে কে রেখে গেছে? শয়তান, বদমাইশ মাতাল, তুই এসেছিস? তোর লজ্জা করছে না? তুই এই মুখ নিয়ে আমার সামনে এসেছিস? বল আমার বাচ্চা কোথায়? ওকে কোথায় রেখে এসেছিস বল। আওয়াজ, এটা তো একটা বাচ্চার কান্নার আওয়াজ। মনে হচ্ছে আশেপাশে থেকে আসছে। কি ব্যাপার, আবার বাচ্চার আওয়াজ? আওয়াজটা মনে হচ্ছে সামনে দিক থেকেই আসছে। দেখি তো। এ কি, এত সুন্দর ফুলের মতো নিষ্পাপ বাচ্চাটিকে এখানে কে রেখে গেছে? বাহ, ভারী মিষ্টি দেখতে তো তুই। জানি না কোন হৃদয়হীন মায়ের সন্তান তুই, তবে যে তোকে এখানে এইভাবে ফেলে রেখে গেছে সে এই কাজটা একদমই ঠিক করেনি। ঠিক আছে, একটা কাজ করি, চল তোকে আমি আমার সাথে নিয়ে যাই। কি হলো, যাবি তুই? কিরে নাসরিন, তুই আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি যে? আজকে আমায় না করে চলে এসেছিস নাকি? শোন, আমি কিন্তু শুনবো না। আজকেও আমার কিন্তু একটা বোতল চাই। আহ, থামবি? তুই জানিস আজ কাজটা করাতে গিয়ে কি পেয়েছি? কি পেয়েছিস? টাকার বস্তা নাকি সোনার দলা? কোনটা? আয় ভিতরে আয়। ধুর, আমার হাতটা ছাড়তো। কি পেয়েছিস সেটা দেখা। এই দেখ। হ্যাঁ, বাচ্চা? এ বাচ্চা তুই কোথায় পেলি? শোন নাসরিন, এই বাচ্চাটি তুই আবার কোথাও চুরি করে আনিসনি তো? না না, আমি চুরি করতে যাব কেন? আমি তো কাজটা করাতে গিয়ে কাজটার ভিতরে পেয়েছি। দেখ নাসরিন, তুই বাচ্চাটিকে কুড়িয়ে পেয়েছিস সেটা ভালো কথা, কিন্তু সাথে করে এনে মোটেই ভালো কাজ করিসনি। কেন? দেখ, তুই ওকে নিয়ে এসেছিস, এবার তুই কি করবি? আমি বলি কি, বাচ্চাটিকে তুই অনাথ আশ্রম না হয় অন্য কোথাও ফেলে দেয়। না না, আমি ওকে কোথাও দেব না। ওকে আমি পেয়েছি, আমি মানুষ করব। দুজনের খাবার জোগাতে গিয়ে তো হিমশিস খেয়ে যাস, ওকে আবার কি খাওয়াবি? ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তুই তো আর আমাকে খেতে দিস না। দিনরাত মদ গিলে চিত হয়ে শুয়ে থাকিস। বিয়ে করেছি আজ 10 বছর, একটা বাচ্চাও আমাকে দিতে পারিসনি। তাই আমি ঠিক করেছি ওকে আমি নিজের সন্তানের মতো মানুষ করে তুলবো। তুই এই ব্যাপারে একটাও কথা বলবি না। বেশ, বলবো না। আমাকে রোজ একটা করে মদের বোতল দিবি, তাহলেই হবে। নিশ্চয়ই ওর খিদে পেয়েছে, তাই ও কান্না করছে।
একটু ওকে দেখ, আমি ওর জন্য দুধ নিয়ে আসি। দেখিস এবার তো আমিই জিতবো। এই নে। তাই নাকি? চল দেখি। আমি এবারও হেরে গেলাম। ধুর, এবার আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি টাকাটা ফেল। ফেলছি, এত তাড়া কিসের? দিচ্ছি তো নাকি? আজকের খেলা এখানেই শেষ করলাম। বলছিলাম যে আর একবার খেললে হতো না? খেলাটা বড় কথা না, বুঝলি? খেলবি তো বলছিস, তোর কাছে মাল্লু আছে তো? মাল্লু নেই, কিন্তু শোন, এবার আমি জিতবো। আর যদি হেরে যায় তাহলে পাক্কা কাল তোর সব টাকা দিয়ে দেব। না, ওইসব ধার বাকি চলবে না। আগে টাকা, তারপরে খেলা। চল ভাগ। আর এমনি তোর সাথে আগের টাকা পাই, সেই টাকা ফেলবি, আর 2 দিনের ভেতরেই ফেলবি, নইলে তোর খবর আছে। আরে দিতে তো চাই, শুধু রোজ তোর গালিগালাজ খেতে কারই বা ভালো লাগে বল? একবার টাকাটা হাতে পাই, তারপর তোর মুখে ছুঁড়ে মারবো, বুঝেছিস? আচ্ছা, তোর একটা খবর শুনেছি। খবরটা বলবি, তারপর তো শুনবো। আরে ওই পাড়ার রাজু আছে না, রাজু জানিস? ও নাকি একটা ছেলে পাচার করে 5 লাখ টাকা পেয়েছে। কি বললি? হ্যাঁ, আমি সত্যি বলছি, গ্রামে সবাই বলছে। আরে বাচ্চা বিক্রি করে বুঝি টাকা পাওয়া যায়? মোটা টাকা পাওয়া যায় ভাই। আর শুধু বাচ্চা বিক্রি বলে নাকি, পৃথিবীতে এমন অনেক 2 নম্বরই কাজ আছে, যা করলে শুধু টাকা আর টাকা। সত্যি, এরকম একটা বাচ্চা যদি আমরা পেতাম না, তাহলে শালা 2 দিনে বড়লোক হয়ে যেতাম। আছে তো। কি বললি? কিছু না, বলছিলাম যে ওই রাজুর সাথে আমাকে একটু কথা বলে দিস তো, ওর সাথে আমার দরকার আছে। বেশ, দেব। এবার চল। নাসরিন, এই নাসরিন, কোথায় গেলি? আমি বাইরে আছি। বাচ্চার কানের কাছে এত আওয়াজ করিস না, নইলে কিন্তু তোর কপালে কষ্ট আছে, বলে দিলাম। আরে বাবা, ঠিক আছে, তোকে বিয়ে করে তো সারা জীবন কষ্টই পেয়ে গেলাম, সুখ আবার দিলি কখন? কিন্তু সুখ তো দিবি তুই আমাকে। তুই তো আমার সোনার ডিম পড়া রাজহাঁস রে। জানিস, তোকে যদি একবার ওই মালদার পাটের হাতে তুলে দিতে পারি, তাহলে 5 লাখ টাকা পেয়ে যাব। বাপের জন্মেও দেখিনি এত টাকা, কিন্তু তোর জন্য দেখবো। আমার সোনাটা একটু সুযোগ পেলেই ব্যাস, কাজ খতম। জীবনে প্রথমবার মনে হয় নাসরিন তোকে এই বাড়িতে এনে ভালো কাজ করেছে। কি বললি তুই? কই কিছু না তো। কিছু না তো ভালো কথা। আর একটা কথা শুনে রাখ, আমি কাজে যাচ্ছি, বাচ্চার খেয়াল রাখবি। আর যদি এসে দেখি বাচ্চার কিছু হয়েছে না, তাহলে তোর কপালে অনেক দুঃখ আছে। আরে যা তো যা, সারাক্ষণ কানের গোড়ায় তোর ওই একই খ্যানখ্যানানি আমার আর সহ্য হয় না। তুই থাক, আমি আসছি। আর আসার সময় তোর জন্য আমি খেলনা আর নতুন জামা নিয়ে আসবো, কেমন?
সোনাটা, এই দেখ তোর জন্য আমি কত কিছু নিয়ে এসেছি। হে কি বাচ্চাটা, বাচ্চাটা গেল কোথায়? সুরজ, সুরজ। আচ্ছা ভাই, আপনি সুরজকে দেখেছেন কোলে একটা বাচ্চা নিয়ে? কই না তো। কবি বোন আমার। নাসরিন, তোর এ কি অবস্থা? তোর কি হয়েছে? আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। তোর কি শেষ হয়ে গেছে? তুই কান্না করছিস কেন? তোকে যে বাচ্চাটার কথা বলেছিলাম না, আজ বাচ্চাটাকে সুরজের কাছে রেখে আমি কাজে গিয়েছিলাম, আর কাজ থেকে বাড়ি ফিরে দেখি দুজনের মধ্যে কেউই নেই। এই সব তুই কি বলছিস? আমার পুরো বিশ্বাস ওই হারামজাদা সুরজই আমার বাচ্চাটার সাথে কিছু করেছে। একবার ও আমার সামনে আসুক, ওকে আমি ছাড়বো না। তুই ভেঙে পড়িস না, চল আমরা দুজনে মিলে ওদের খুঁজি, তাহলে হয়তো নিশ্চয় ওদের খুঁজে পাবো। তুই ঠিক বলেছিস, চল। কি হলো? হাতটা ছাড়, দেরি হয়ে যাচ্ছে তো। দাঁড়া, সামনে পুলিশ। তাই তো, সামনে পুলিশ। এবার তাহলে কি করব? তুই এখানে দাঁড়া, আমি সামনে ব্যাপারটা দেখে আসি। বাবু বাবু, কিছু টাকা দিন না, সকাল থেকে কিচ্ছু খাইনি। অসুস্থ বাপটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আরে তুমি এইটুকু বাচ্চা হয়ে রাস্তা রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছ? এখন তো তোমার লেখাপড়া করার বয়স, তা না করে এইসব করে বেড়াচ্ছ। তোমার বাবা মা কিছু বলে না তোমায়? মা নেই, একটা বাবা আছে, তাও অক্ষম, চলতে পারে না। ওই যে তাই বলে এই বয়সে ভিক্ষা করবে? আমরা গরিব মানুষ বাবু, ভিক্ষা করব না তো কি করব বলুন? আপনি এখানে বসে আর আপনার ছেলেকে দিয়ে ভিক্ষা করাচ্ছেন কেন? কি করব বলেন, এই সব কিছু হলো ভাগ্যের পরিহাস। ওই যে বাচ্চাটি ভিক্ষা করে বেড়াচ্ছে দেখছেন, ও আসলে আমার নিজের ছেলে নয়। আজ থেকে 15 বছর আগে ওর মা আর আমি এখানে বসে ভিক্ষা করতাম। ওর মা ক্যান্সারের রোগী ছিল, হঠাৎ করে একদিন ওকে রেখে মারা যায়। তখন ওই নিষ্পাপ সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি ওকে কোলে তুলে নিই। ভেবেছিলাম আমি ভিক্ষা করলেও কষ্ট করে ওকে মানুষ করব, কিন্তু দেখো ভাগ্য আর সেটা হতে দিল কই। কেন? ও যখন 6 বছরের ছেলে, তখন হঠাৎ করে আমার একটি অ্যাক্সিডেন্টে দুটো পা চলে যায়, আর সেই থেকে আমি হাঁটতে পারি না। সেই 6 বছর বয়স থেকে ও এইভাবে রাস্তা রাস্তায় ভিক্ষা করে।
আমার মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেয়। পুলিশ চলে গেছে, এবার তাড়াতাড়ি চল। না রে, আমি যাব না। যাবি না? কিন্তু কেন? জানি সোহেল, আমি আজ পর্যন্ত চোখের সামনে অনেক দৃশ্য দেখেছি, কিন্তু এরকম দৃশ্য দেখিনি যে একজন সন্তান তার বাপের ভরণ পোষণ চালায়, তা আবার রাস্তায় ভিক্ষা করে। আজ আমি একটা জিনিস শিখলাম যে টাকা কখনো মানুষের সম্পদ হতে পারে না। টাকা তো অসীম ঠিকই, কিন্তু সেটা সময়ের সাথে সাথে ঠিকই ফুরিয়ে যায়। কিন্তু আমার তো মনে হয় মানুষের আসল সম্পদ সেটাই, যেটা চোখ বন্ধ করে থাকলেও ভবিষ্যতে বেঁচে থাকার মূল ভরসা লাঠি হয়ে দাঁড়ায়। এসব তুই কি বলছিস? হ্যাঁ রে, আমি একটা কথা বুঝতে পেরেছি। আজ যদি এই বাচ্চাটিকে আমি অন্য কারো হাতে তুলে দিই, তাহলে হয়তো সে আমাকে মোটা অঙ্কের টাকা দেবে ঠিকই, কিন্তু সেই টাকা কিছুদিন পর ফুরিয়ে যাবে, তার কোনো অস্তিত্ব থাকবে না। আর যদি এই বাচ্চাটিকে আমার নিজের ছেলের মতো লেখাপড়া শিখিয়ে মানুষ করি, তাহলে এই বাচ্চাটি ভবিষ্যতে আর কিছু পারুক বা না পারুক, দুবেলা দুমুঠো খেতেও দিতে পারবে। হ্যাঁ রে সুরজ, তুই একদম ঠিক বলেছিস। সুরজ, তুই এসেছিস? শয়তান, বদমাইশ মাতাল, তুই এসেছিস? তোর লজ্জা করছে না? তুই এই মুখ নিয়ে আমার সামনে এসেছিস? বল আমার বাচ্চা কোথায়? ওকে কোথায় রেখে এসেছিস? বল। হ্যাঁ নাসরিন, তোর যত খুশি তত আমাকে মার, আমি তো কাজ কিচ্ছু বলবো না। আমার উপরে যত রাগ তার সব প্রতিশোধ তুই নে। আমি অত কিছু জানি না। তুই আমার বাচ্চার সাথে কি করেছিস সেটা বল। তোর বাচ্চা চাই তো, বাচ্চা পেলে তুই খুশি, আর কিছু তোর চাই না? বেশ, ওই দেখ তোর বাচ্চা। আমার সোনা, আমার 7 রাজার ধন, এক মানিক, তোকে কিছুক্ষণের জন্য না দেখতে পেয়ে আমার যে কতটা কষ্ট হচ্ছিল তোকে বলে বোঝাতে পারবো না। কিন্তু তুই ওখানে কোথায় গিয়েছিলি? আমি বলতে পারিস আজ ওই বাচ্চাটিকে নিয়ে আমি আমার সমস্ত পাপের বিসর্জন দিতে গিয়েছিলাম। পাপের বিসর্জন মানে? হ্যাঁ নাসরিন, আজ যদি ওকে না নিয়ে যেতাম তাহলে হয়তো জীবনের মানে আর সন্তানের মূল্য কি এইসব কিছু বুঝতে পারতাম না। এসব কি বলছিস সুরজ? আমি তো তোর এইসব কথা কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? তাহলে শোন, আমি ঠিক করেছি আজকের পর থেকে আর মদ খাবো না, জুয়া খেলবো না। আমি আর তুই দুজনে মিলে সৎ পথ ইনকাম করে এই বাচ্চাটিকে আমাদের ভালোবাসা দিয়ে বড় করে তুলবো। তুই এসব কি বলছিস সুরজ? এতক্ষণ ধরে তুই যা কিছু বললি সব সত্যি? হ্যাঁ নাসরিন, এই সব কিছু সত্যি। তুই যদি বিশ্বাস না করিস, এই দেখ তোর মাথায় হাত রেখে বলছি। তার আর কোনো দরকার নেই, আমি তোকে বিশ্বাস করি রে। তাহলে আবার কেন? আজকের পর থেকে তোরা এই বাচ্চাটিকে নিয়ে নতুন করে আবার সুন্দর একটা সংসার শুরু কর। হ্যাঁ ভাবি, তুমি একদম ঠিক বলেছো। সত্যি সুরজ, আজ আমার নিজের জন্য খুব গর্ব হচ্ছে যে আমি এই বাচ্চাটিকে আমার সাথে করে নিয়ে এসে আমি ভুল করিনি। আজ ওকে আমার সাথে করে নিয়ে এসেছিলাম বলেই হয়তো আমি নতুন করে তোকে আমার কাছে ফিরিয়ে পেলাম। তুই একদম ঠিক বলেছিস। এই নে, দুধটা খেয়ে নে। এখানে আয়, আমার পাশে বস, তোর সাথে আমার একটা কথা আছে। কি কথা বল? আমি ভাবছিলাম যে আমরা আজকের পর থেকে দুজন দুজনে আর তুই তুই না করে তুমি বলে ডাকবো। হঠাৎ করে তোর এই সিদ্ধান্ত নেওয়ার কারণ? কারণ হলো একটাই, আমি অনেক ভেবে দেখলাম আমরা যখন আমাদের বাচ্চাকে স্কুলে ভর্তি করব, ওর তখন
অনেক বন্ধু বান্ধব হবে, আর ওদের সামনে যদি আমরা তুই তুই করে কথা বলি তখন ওর খারাপ লাগবে, আর ওর বন্ধু বান্ধবীরাও হাসাহাসি করবে। তুই একবারেই সঠিক কথা বলেছিস। কি বললি? না মানে তুমি একদম সঠিক বলেছো, তবে আমি একা বললে হবে না, তোমাকেও কিন্তু আমাকে তুমি বলে ডাকতে হবে। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, আমিও তোমাকে তুমি বলে ডাকবো। তবে আমার এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্ন? কি প্রশ্ন? তুমি যে কাল বললে আমরা দুজন সৎ পথে ইনকাম করে ওকে বড় করব, তো সৎ পথে আমরা কি ইনকাম করব? সেটা আমার ভাবা আছে। ভাবা আছে? কি ভেবেছো বলো না, আমাকে বলো না। বলছি, তাহলে শোনো। আমি ভেবেছি ওই যে 3 রাস্তার মোড় নেই, ওখানে একটা চায়ের দোকান দেবো, আর ওটাই তুমি আর আমি দুজনে মিলে চালাবো। এটা তো খুব ভালো কথা, কিন্তু একটা চায়ের দোকান দিতে গেলে কিছু টাকারও তো দরকার। অত টাকা আমরা পাবো কোথায় বলো? ও নিয়ে তুমি চিন্তা করো না, টাকা পয়সা সবকিছু ম্যানেজ হয়ে গিয়েছে। ম্যানেজ হয়ে গেছি মানে? তুমি কোথায় পাবে টাকা? শোনো, আমি 10,000 টাকার লোন নেব, লোন নিয়ে চায়ের দোকান চালিয়ে আস্তে আস্তে শোধ করে দেব, আর বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা আমাদের ছেলের ভবিষ্যতের জন্য রেখে দেব। সত্যি? তাহলে আবার কেন দেরি করে কি হবে বলো? শুভ কাজ তাড়াতাড়ি করাই ভালো। ঠিক বলেছো। কি ব্যাপার ভাই, আজ দেখছি তোমার খুব তাড়া আছে। শুধু কি তারা, আজ তো গেরস্ত আর গিন্নি দুজনকে বেশি হাসি খুশি দেখাচ্ছে। এত খুশি কিসের? আমাদের একটু বলো শুনি, কি ভাবি বলা যাবে না? আসলে আজ 15 বছর পর আমার ছেলে বাইরে থেকে পড়াশোনা করে বাড়ি ফিরছে। শুধু কি তাই? শুধু পড়াশোনাও নয়, সাথে কি সব বলে না, ওই যে ডিগ্রি নাকি, ওইগুলোও সঙ্গে করে নিয়ে আসছে। আরে বাহ, এটা তো সত্যি বড় খুশির খবর। তো চাচা, এত বড় খুশির খবর আমাদের মিষ্টি খাওয়াবেন না? দেব তো, আমার ছেলে বাড়ি ফিরে একবার ডাক্তারিটা শুরু করুক, পুরো গ্রামকে মিষ্টি খাওয়াবো। ওই তো আমার খোকা চলে এসেছে। আমার খোকা, আমার খোকা, আমার খোকা কত বড় হয়ে গেছে। বাবা শোন, আমার তোকে আমি কতদিন দেখিনি। দেখেছো, ছেলেটা বাড়ি ফিরতে না ফিরতেই তোমার কান্নাকাটি শুরু হয়ে গেল। ও, আমি একা কান্না করছি বুঝি? আর তোমার চোখেও তো পানি তার বেলায়। আসলে এতদিন পর ওকে চোখের সামনে দেখতে পেয়ে জানি না কেন যে আমার চোখ দিয়ে আপনি আপনি পানি ঝরতে লেগেছে। তাই না? আব্বা, মা, তোমরা এবার থামো তো। দুজনে মিলে কি শুরু করলে বলো তো? এতদিন পর কোথায় এত বড় ডিগ্রি নিয়ে দেশে ফিরলাম, কোথায় তোমরা আনন্দ করবে তা না, দুজনে মিলে কেঁদে ভাসাচ্ছ। তুই ঠিক বলেছিস বাবা, আমরা আর কাঁদবো না। আচ্ছা বাবা, তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, আমার কোনো অসুবিধা হয়নি। ছেলে তো ঠিকই বলেছে, এত বড় আনন্দ আর খুশির খবর কোথায় তাড়াতাড়ি করে ছেলেকে বাড়ি নিয়ে গিয়ে ভালো মন্দ রান্না করে খাওয়াবে তা না, এখানে দিনের অর্ধেক সময়টা কাটিয়ে দিচ্ছ। ভাই তো ঠিক কথা বলেছে। যাও বাজার থেকে ভালো ভালো বাজার করে নিয়ে আসো, আমি আজ নিজের হাতে আমার ছেলেকে খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ। আরে যাচ্ছ কোথায়? চায়ের দামটা তো নিয়ে যাও। আজ আর চায়ের কোনো দাম লাগবে না,
আমার ছেলে বাড়ি ফিরেছে, সেই আনন্দে সবাইকে চা ফিরি। তাহলে ভাবি আজ আসি। হ্যাঁ। আর একটু তরকারি দিই বাবা। না না, আর না, এমনিতেই অনেক বেশি খাওয়া হয়ে গেছে। এটা কি বলছিস? তুই তো কিছুই খেলি না। আসলে আব্বা, আমি ডায়েটে আছি তো তাই। ডায়েট? সেটা আবার কি? ও তুমি বুঝবে না, ডায়েট মানে আমি যাতে মোটা না হয়ে যাই সেই জন্যই নিয়মকানুন করে খাই। কে জানি বাপু, তোদের আজকালকার ছেলেপিলের কথা। আমার খাওয়া শেষ। মা, এবার তুমি এগুলো গুছিয়ে ফেলো। হ্যাঁ। বলছি কি বাবা, আমরা তো আর তোর খাওয়া দাওয়ার ব্যাপারে কিছুই জানতাম না, তাই আমাদের সাধ্যমতো যতটুকু পেরেছিলাম ততটুকুই ব্যবস্থা করেছিলাম। কিন্তু তুই তো কিছুই খেলি না, তাই বলছিলাম রাতের বেলায় কি খাবি সেটা যদি বলতিস তাহলে না হয় আমি সেটাই করতাম। তোর মা ঠিকই বলেছে, বল তুই কি খাবি, আমরা তোর জন্য সেটাই নিয়ে আসবো। না না, তার কোনো দরকার নেই। তোমরা আমাকে নিয়ে এত ব্যস্ত হও না, আমি এক্ষুনি চলে যাব। চলে যাবি মানে? এই তো তুই আজই বাড়ি ফিরলি। চলে যাব মানে আমি যে আবার বিদেশে ফিরে যাব সেটা বলছি না। আসলে আমি আমাদের দুটো গ্রামের পরে একটা চেম্বার খুলেছি, আর তাই সেখানেই একটা ঘর নিয়েছি থাকার জন্য। ঘর নিয়েছিস থাকার জন্য? কই, আমাদের তো এসব কথা বলিসনি। তোমাদের বলবো বলে বলা হয়নি। তোমরা প্লিজ কিছু মনে করো না মা। আসলে কি বলো তো, রোজ রোজ এখান থেকে যাওয়া আসা করতে আমার প্রবলেম হবে তো তাই। না না, আমরা আর কি মনে করব, তোর যেটাতে সুবিধা বলে মনে হবে তুই তো সেটাই করবি। সুফিয়ান, আমরাও কি তোর সাথে যাব? তোমরা? বেশ, তোমরা যদি যেতে চাও তাহলে একটা কাজ করো, আমি তো নতুন ওই বাড়িতে যাচ্ছি, তোমরা না হয় কিছুদিন পর যেও। ও ঠিক আছে। আমার দেরি হয়ে যাচ্ছে, আজ তাহলে আমি আসি। হ্যাঁ, সাবধানে যাস, আর গিয়ে আমাদের ফোন করিস। ঠিক আছে। আরে ঝিলিক, এত সকাল সকাল রেডি হয়ে কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ পাপা, বর্ষা ফোন করেছিল, ওর সাথে দেখা করতে যাচ্ছে। যাচ্ছিস যা, তাড়াতাড়ি করে বাড়ি ফিরিস। ঠিক আছে পাপা। দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল বলো। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। এবার আমাদের একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দেওয়ার দরকার। যা বলেছো গিন্নি। কি ব্যাপার সুরজ ভাই, এতদিন পর তোমার ছেলে বাড়ি ফিরলো আর ছেলের সাথে সময় না কাটিয়ে দোকানে বেচা কেনা শুরু করলে যে? ছেলে খুব ব্যস্ত তো, সারাদিন টুকি টুকি দেখে চেম্বারে বসে, তাই আমরাও ভাবলাম আমরা বাড়িতে বসে কি করব, আমরাও না হয় আমাদের কাজটা চালাই। আমি বলি কি, তোমার ছেলে তো মস্ত বড় একটা ডাক্তার, অনেক টাকা নিশ্চয়ই উপার্জন করে। তোমরা শুধু শুধু কষ্ট করে এই দোকান চালিয়ে কি করবে? এবারে এই তোমার দোকানটা বন্ধ করে বাকি জীবনটা না হয় বিশ্রাম করো। বিশ্রাম? সে তো অবশ্যই করব, বয়সের তো এখনো কিছুই হয়নি, আর কদিন চালাই, তারপর যখন পারবো না তখন ঠিক বন্ধ করে দেব। যা তোমার ভালো মনে হয় তাই করো। ডাক্তার বাবু, ডাক্তার বাবু। কি হয়েছে? আরে মশাই, আপনি সরুন তো, ডাক্তার কোথায়? ডাক্তারকে ডাকুন। আমি ডাক্তার, কি হয়েছে বলুন। ও, আপনি ডাক্তার? তাহলে শুনুন,
আমার বান্ধবীর বাইকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে, কপাল দিয়ে রক্ত বেরোচ্ছে। আপনি ওকে আমার সাথে নিয়ে আসুন। ভয়ের কোনো কারণ নেই, উনি মাথায় হালকা একটু চোট পেয়েছেন। আমি মেডিসিন আর ব্যান্ডেজ করে দিয়েছি, এখন নিশ্চিন্তে থাকতে পারেন। তাহলে কি আমরা এখন চলে যাব? হ্যাঁ। চল। কিরে চল। হ্যাঁ হ্যাঁ। আসছি। হ্যাঁ, যদি কোনো অসুবিধা হয় এই প্রেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, ফোন করে নেবেন। ঠিক আছে। এ কি ঝিলিক, তোর মাথায় ব্যান্ডেজ, এইসব কি করে হলো? সেরকম কোনো ব্যাপার না আন্টি, আসলে সামান্য একটু কেটে গিয়েছে। তুমি একটা কাজ করো, গরম দুধ নিয়ে এসো, ওর ভিতরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবে, খেয়ে যদি ব্যথাটা একটু কমে। তার কোনো দরকার নেই, ডাক্তার তো মেডিসিন দিয়েছে। কি বলিস ঝিলিক? উফ, তোমরা এবার থামো তো। তখন থেকে সে এটা সেটা বলেই চলেছে। আমি তো ভাবছি ডাক্তারের কথা। ডাক্তার মানে? হ্যাঁ মা, ডাক্তার। তুমি বললে বিশ্বাস করবে না, এত কম বয়সী আর হ্যান্ডসাম ডাক্তার আমি আগে কখনো দেখিনি। কি ব্যাপার, আমার মেয়েকে আজ যেন কেমন কেমন লাগছে। পাপা, তুমিও না? বুঝলেন আঙ্কেল, আমার মনে হয় আপনার মেয়ের ওই ডাক্তারকে মনে ধরেছে। তাই যদি হয় তাহলে এটা তো খুবই খুশির খবর। কতদিন পর ছেলেটা বাড়ি ফিরলো, ভাবলাম ছেলেটাকে পাশে বসিয়ে কটা মনের কথা বলবো, তার সাথে সময় কাটাবো। তার হলো কোথায়? তুমি ঠিক বলেছো, আমারও না ছেলেটার জন্য মনটা বড্ড খারাপ করছে। আচ্ছা, একটা কাজ করলে হয় না, তুমি বরং সুফিয়ানকে একটা ফোন করে দেখো, চোখে না দেখতে পাই, দুটো কথা তো বলতে পারবো। হ্যাঁ, তাই করি। হ্যাঁ আব্বা, বলো। বলছি বাবা, ভালো আছিস তুই? হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা ভালো আছো? আমরা আমরা খুব ভালো আছি। আচ্ছা, তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস তো? হ্যাঁ মা, এসব কথা বলতে হয়? আমি কি আর এখন ছোট আছি? আমি এখন বড় হয়ে গেছি। আমার ফোনে একটা ফোন ঢুকছে, আমি তোমাকে আবার কাল ফোন করব। ঠিক আছে মা, এখন রাখি। হ্যাঁ বাবা, নিজের খেয়াল রাখিস। হ্যালো, কে? আমি ঝিলিক। ঝিলিক? কোন ঝিলিক? এত তাড়াতাড়ি আমার কথা ভুলে গেলে? ভুলিনি অবশ্যই, তবে আমি দেখছিলাম তুমি ঠিক কতটা আমাকে মনে রেখেছো। তাই না? এসো না, ভিতরে এসো। কি ব্যাপার ঝিলিক, তুই ওকে এইভাবে ধরে বেঁধে নিয়ে আসছিস কেন? দেখো না পাপা, আমি এত করে বলছি যে তুমি ওর সাথে কথা বলতে চেয়েছো, তুমি ওকে এখানে নিয়ে আসতে বলেছো, ও আমার কোনো কথাই শুনছে না। হো, এই ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, এবার তোর হাতটা ছাড়। এসো বাবা, বসো। আমি ঝিলিকের আব্বু আর ও ঝিলিকের মা। আমি সুফিয়ান। আমরা জানি। আপনারা জানেন, কিন্তু কি করে? ঝিলিক আমাদের তোমার সম্পর্কে সব বলেছে। আচ্ছা সুফিয়ান, তুমি তো একা এখানে থাকো, তোমার আব্বা মা কোথায় থাকে? ঝিলিকদের এত বড় বাড়ি, এত টাকা পয়সা, এত বড় লোক, আর আমার আব্বা মা সামান্য গ্রামের দোকানে চা বিক্রি করে। ওরা যদি জানতে পেরে আমার আর ঝিলিকের সম্পর্কটা না মেনে নেয়, তাহলে
কি হলো? পাপা তো তোমার কাছে কিছু জানতে চাইলো, বলো। হ্যাঁ, আসলে সত্যি কথা বলতে আমার আব্বা মা কেউ নেই। আমি আমার চাচা চাচির কাছে মানুষ, ওনারা বিদেশে থাকে, আমিও ওখানে থাকতাম। আমার আব্বা মায়ের স্বপ্ন ছিল যে আমি বড় ডাক্তার হয়ে যেন গ্রামের সাধারণ মানুষদের পাশে দাঁড়াতে পারি, তাই তাদের স্বপ্ন পূরণের জন্য এখানে আসা। এটা তো খুবই ভালো কথা। তুমি একা থাকো তাহলে? তোমার খাওয়া দাওয়ার নিশ্চয়ই অসুবিধা হয়। সেরকম কিছুই না, আমার যদি কোনো কিছু অসুবিধা না হয় সেজন্য বাড়িতে কাজের লোক রাখা হয়েছে। যদিও এরপর তোমার কোনো অসুবিধা হয় তাহলে তুমি একেবারে আমাদের এখানে চলে আসবে। কি মা, আমি ঠিক বললাম তো? একেবারে ঠিক বলেছিস। এবার তাহলে আমি আসি। চলে যাবে কি? তুমি তো এখনো কিছুই খেলে না। বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। না না, তার কোনো দরকার নেই, আমি না আরেকদিন এসে খেয়ে যাব। তাহলে কিন্তু অবশ্যই করে এসো। আচ্ছা চলো, আমি তোমাকে চেম্বার পর্যন্ত দিয়ে আসি। থাক না, আমি একাই চলে যাব। বলছে যখন তখন যাক না। বেশ তবে। ওটা সুপিয়ান না, সুরজের ছেলে? যাই তো গিয়ে দেখি। সুপিয়ান, এই সুপিয়ান! ইয়ে আবার এখানে কি করছে? তোমাকে মনে হয় ভদ্রলোক ডাকছে। না না, আমি ওনাকে চিনি না। গাড়িটার যে কি হলো, এখানে বন্ধ হতে হলো। আরে সুপিয়ান, আমি তোকে কখন থেকে ডাকছি, তুই শুনতে পাচ্ছিস না? আপনি আপনি কে? আমি তো আপনাকে চিনি না। চিনিস না মানে? আমি তো সোহেল চাচা, তোর আব্বা সুরজের বন্ধু। তোকে সেই ছোটবেলা থেকে, যখন তুই এইটুকু ছেলে তখন থেকে আমি তোকে কোলে করে মানুষ করলাম, আর তুই আমাকে চিনতে পারছিস না? সুফিয়ান, তুমি কি ওনাকে সত্যিই চিনতে পারছো না? তুমি বিশ্বাস করো, আমি সত্যি ওনাকে চিনি না। জানি না কোথা থেকে যে চলে আসে সবেরা। আমি সোহেল সুপিয়ান, আমার বিশ্বাস আমি ভুল বলছি না। আপনি তো আচ্ছা মশাই, বলছে তো ও আপনাকে চেনে না, তা সত্ত্বেও বারবার একই কথা কি বলে যাচ্ছেন? হয়ে গেছে, চলে এসো। ওদের সাথে ফালতু কথা বলে মুখ নষ্ট করার কোনো দরকার নেই। ও কি সত্যি আমায় চিনতে পারলো না, নাকি চিনেও না চিনার ভান করলো? টাকা হয়ে গেলে মানুষ হয়তো এইরকমই হয়। হ্যাঁ রে খোকা, মাছের তরকারিটা খেতে ভালো হয়েছে? হ্যাঁ মা। আসলে তুই আজ আসবি শুনে তোর আব্বা বাজার থেকে এই বড় কাতলা মাছটা নিয়ে এসেছি। ও আচ্ছা সুপিয়ান, তুই যে ওখানে থাকিস একা একা, তোর কি আমাদের কথা মনে পড়ে না? পরে তো, কিন্তু কি করবো বলো, আমার তো ওখানে অনেক কাজ, সারাদিন কাজে ব্যস্ত থাকি, তাই আর তোমাদের ফোন করা হয় না। আমি বলছিলাম যে তুই তো অনেক দিন হলো ওখানে গিয়েছিস, নতুন ঘর নিয়েছিস, আমাদের নিয়ে যাবি না? না মানে আমি এমনি বলছিলাম, তোর যদি অসুবিধা হয় তাহলে থাক না। তোমরা যেতে চাও? বেশ, তাহলে আমি আগামীকাল তোমাদের নিতে আসবো। তোমরা সব কিছু গুছিয়ে রেখো, আর এত করে যখন বলছো তখন না হয় দুদিন ঘুরে এসো। তুই সত্যি বলছিস বাবা? সত্যি নয় তো আমার মিথ্যা নাকি? বেশ, তবে আমরা তাহলে আগামীকালে তোর সাথে যাব। কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিলে? আমরা চা খাবো না? আজ আর তোমাদের চা খেতে হবে না। কেন? আজ আমরা আমার ছেলে সুফিয়ানের বাড়ি যাচ্ছি, ও আমাদের নিতে আসছে, তাই তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে দিলাম। ও তাই নাকি? এটা তো খুশির খবর। সত্যি তোমাদের ভাগ্যটা খুবই ভালো। না হলে দেখো, আজ নিজের সন্তান না হয়েও যে সন্তানকে কুড়িয়ে এনেছিলে, সেই কুড়িয়ে পাওয়া সন্তান আজ তোমাদের সব কিছু দিল। তোমরাও অবশ্য কম কিছু করনি ওর জন্য। সবই ওপর আল্লাহর ইচ্ছা। আমরা তাহলে এখন আসি, না হলে ওদিকে আবার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, যাও যাও।
আরে ওটা সোহেল না? এই সোহেল, দাঁড়া। কি রে, এই সময় কোথায় যাচ্ছিস? কোথায় আবার যাব? এই সামনে একটু দরকার আছে, সেখানেই যাচ্ছি। তোর কি হয়েছে রে? এখন ঠিক মতো আমাদের বাড়িও যাস না, আবার চা খেতেও আসিস না। আত্মসম্মানের জন্য রে, আমরা গরিব হতে পারি, তাই বলে তো আর আমরা মান সম্মানটাকে বিলিয়ে দিইনি বল। এইসব আপনি কি বলছেন ভাই? হ্যাঁ গো, ঠিকই বলছি। এখন তোমার ছেলে বড় ডাক্তার, তোমাদের অনেক টাকা পয়সা। যদি রাস্তাঘাটে কিংবা বাড়িতে গেলে হঠাৎ করে পয়সার অহংকারে যদি তোমরা আমাকে চিনতে না পারো, তাই। তুই এইভাবে বলছিস কেন? যেটা সত্যি সেটাই বলছি। এত বড় বাড়িতে তুই একা থাকিস? আর কেউ থাকে না? মা, এটা তো আমার বাড়ি বলো, এখানে আমি ছাড়া আর কে থাকবে বলো? হ্যাঁ, আর একটা কাজের লোক থাকতো, তার মেয়ের শরীর খারাপের জন্য সে কিছুদিনের ছুটি নিয়েছে। ও তাই বল। ওই দিককার রুমটা তোমাদের, তোমরা যে দুদিন থাকবে ওখানে থাকবে। এখন আমি আমার ঘরে যাচ্ছি ফ্রেশ হতে। ঠিক আছে। সুফিয়ানের বাড়িটা বেশ বড় বলো। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। এই মেয়ে শোনো, হ্যাঁ বলুন। বলছি এখানে সুফিয়ান বলে একটা ডাক্তার আছে না? ও সুফিয়ান, হ্যাঁ আছে তো। আপনারা এখানে বসুন, আমি গিয়ে বলছি। আরে ঝিলিক, তুমি? হ্যাঁ আমি। তোমাকে না বাইরে দুজন খুঁজছে, আমি ওনাদের বসিয়ে রেখে এসেছি। আমাকে? বেশ, তুমি এখানে বসো, আমি গিয়ে দেখে আসছি। ওই তো সুফিয়ান চলে এসেছে। তোমরা তোমরা এখানে কি করে আসলে? কি করে আবার, সবাইকে জিজ্ঞাসা করতে করতে। কি করতে এসেছো সেটা বলো। তুই সেই সকালবেলায় না খেয়ে এসেছিস তো, তাই তোর জন্য খাবার নিয়ে এসেছি। এটার কোনো দরকারই ছিল না। কষ্ট করে যখন এনেছো তখন দাও, আর এখান থেকে চলে যাও। চলে যাব? বেশ তাই যাব। বলছিলাম যে যাওয়ার আগে তোর চেম্বারটা দেখাবি না? চেম্বার মানে? এখন ভিতরে অনেক পেশেন্ট আছে, আজ যাও, অন্য একদিন তোমাদের আমি নিয়ে আসবো। ঠিক আছে। ওনারা কারা? কাদের কথা বলছো? ওই যে বাইরে তোমার জন্য যারা অপেক্ষা করছিল। হো, ওরা ওরা তো সাহায্যের জন্য এসেছিল। ও আচ্ছা। তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। আপনি আপনি তো সেই না যে কালকে সাহায্যের জন্য সুফিয়ানের কাছে গিয়েছিলেন? ও বুঝেছি। কি বুঝেছো? যেটা বোঝার সেটা বুঝেছি। সব কথা কি আপনাকে বলতে হবে? আপনি এটা বলুন, সুফিয়ান কোথায়? তুমি ভিতরে এসো, বলছি। নাসরিন, নাসরিন। কি হলো, এত চিৎকার করে ডাকছো কেন? দেখো না, এই মেয়েটা কোথা থেকে এসে সুফিয়ানের খোঁজ করছে। সুফিয়ান? ও তো বাড়িতে নেই, কিছুক্ষণ আগেই ও চেম্বারে বেরিয়ে গেছে। ও ঠিক আছে, তাহলে আমিও ওখানে যাই। যদি দেখা হয় ভালো, আর না হলে আপনি বলে দেবেন যে আমি এসেছিলাম। আর হ্যাঁ, আমার নাম হলো ঝিলিক। ঝিলিক? আশ্চর্য ব্যাপার, বলা নেই কোয়া নেই, হঠাৎ করে ঝড়ের মতো এলো আর ঝড়ের মতো চলে গেল। আমার কি মনে হয় জানো, এটা মনে হয় আমাদের ছেলের গাড়ার ফেল না কি বলে না, ওই সব। ওই যে টিভিতে দেখায় না, বিয়ের আগে ছেলে মেয়েরা একসাথে ঘুরে বেড়ায়, প্রেম করে, তাই। ও বুঝেছি বুঝেছি। হ্যাঁ গো, আমাদের ছেলে তলে তলে এত দূর। তাই তো দেখছি।
নেক্সট। বসুন। তুমি সুরজের ছেলে না? আরে আরে আপনি কে? আর আপনি এসব কি বলছেন? আমি কোনো সুরজকে চিনি না। এসব তুমি কি বলছো? তুমি সুরজকে চেনো না? আমাকে চেনো না? এই তো কিছুদিন আগেই তোমার আব্বা মায়ের সাথে আর তোমার সাথে চায়ের দোকানে দেখা হয়েছিল, তুমি আমার সাথে কথা বললে। না, চিনি না। ও বুঝেছি, তাহলে এই ব্যাপার। বারে ছেলে বাহ, সামান্য একটা মেয়ের জন্য আর যে বাপ মা দিনরাত এক করে তোকে লেখাপড়া শেখালো, এত বড় মানুষ বানালো, আজ তাকেই টাকার বড় লোকের ভিড়ে ভুলে গেলে। বারে ছেলে বাহ। উনি এসব কি বলছেন? ঝিলিক, তুমি আমার কথাটা শোনো। কি শুনবো বলো? উনি যে এতক্ষণ যে কথাগুলো বললো সবই কি মিথ্যা? না মা, আমি যে কথাগুলো এতক্ষণে বললাম সেগুলো সবই সত্যি। যদি জানতে চাও তাহলে তুমি নিজে যাচাই করে দেখতে পারো। ঝিলিক, আমার কথাটা তো শোনো প্লিজ। এই তো ঝিলিক, কি রে মা, তোর কি হয়েছে? আর হঠাৎ করে আমাদেরই বা এখানে আসতে বললি কেন? কেন আসতে বলেছি সেটা আমাকে জিজ্ঞাসা না করে যাকে জিজ্ঞাসা করার দরকার তাকে করো না। ওই তো আমার ছেলে চলে এসেছে। ও তাহলে সুফিয়ান আপনাদের ছেলে? আপনারা ওর বাবা মা? হ্যাঁ, কেন? কি এরা সুপিয়ানের বাবা মা? কিন্তু সুপিয়ান যে আমাদের বলেছিল ওর বাবা মা কেউ নেই, ওর চাচা চাচির কাছে মানুষ। এইসব আপনারা কি বলছেন? ওর চাচা চাচির কাছে মানুষ হতে যাবে কেন? ও আমাদের ছেলে। শুনলে পাপা, নিজের কানে শুনলে ও কত বড় মিথ্যাবাদী। ওরা এসব কি বলছে? ঝিলিক, তুমি আমার কথাটা একবার শোনো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আঙ্কেল, আপনি আমার কথাটা একবার শোনেন। আন্টি, আপনি আমার কথাটা একবার শোনেন। কি শুনবো বলো? তোমার কথা শুনলে তো আর সত্যিটা মিথ্যে হয়ে যাবে না? সুফিয়ান, ওরা এসব কি বলছে বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। চুপ করো তোমরা, দয়া করে চুপ করো। আজ এই সব কিছু তোমাদের জন্য। আমাদের জন্য? আমরা তোর কি করলাম? কি করনি তোমরা বলো তো? আজ শুধুমাত্র তোমাদের জন্য আমার এই অবস্থা। আমি কোথাও তোমাদের পরিচয় দিতে পারি না। তোমাদের পরিচয় দিতে গেলে আমার লজ্জা হয়, লজ্জা। আমাদের পরিচয় দিতে তোর লজ্জা হয়? সুপিয়ান, তুমি আমাদের মিথ্যা বলেছো সেটা নয় ঠিক আছে, কিন্তু নিজের বাবা মাকে অন্তত শ্রদ্ধা করো। মিথ্যা? আমি কোনো মিথ্যা বলছি না, আমি সত্যি বলছি। ওনারা আমার বাবা মা না। বিশ্বাস না হয় ওদের জিজ্ঞাসা করে দেখেন, ওরা বলুক যে আমাদের সাথে ওনাদের কোনো রক্ত সম্পর্ক আছে কিনা। সুফিয়ান, তুমি চুপ করো। ও তো ঠিক বলছে। ও তো আমাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই। এইসব আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিক বলছি। ওকে মানুষ করেছি ঠিকই, কিন্তু আমি গর্বে ধরিনি। নাসরিন, তুমি চুপ করো। না গো, আজ চুপ থাকার দিন নয়, আজ তো বলার দিন। এতদিন যে মিথ্যা লুকোচুরি খেলা চলে এসেছে, আজ তো সব শেষ হওয়ার দিন। আপনাদের কোনো কথাই বুঝতে পারছি না। তাহলে শোনো, সুফিয়ান যখন এইটুকু ন্যাকড়া জড়ানো ছেলে, তখন আমি সুফিয়ানকে কুড়িয়ে নিয়ে আসি। আমাদের কোনো সন্তান ছিল না, তাই আমরা ওকে কোলে পিঠে করে নিজের সন্তানের মতো করে মানুষ করেছি। তখন তো আর জানতাম না যে সন্তান কুড়ি নিয়ে এসে নিজের পরিচয়ে মানুষ করলাম, আর সেই সন্তানের কাছে সেই পরিচয় লজ্জার আর অপমানের পরিচয় হয়ে দাঁড়াবে। তবে তুই চিন্তা করিস না, তোকে এই অপমানের বোঝা আর বয়ে নিয়ে বেড়াতে হবে না রে খোকা। জানো তো, আমারই হয়তো বোঝার ভুল ছিল। যেখানে যে মা তার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রেখে
মৃত্যুর তার প্রতিদান পাই না, সেখানে তো আমাদের সাথে ওর কোনো রক্তের সম্পর্কই নেই। তুমি ঠিক বলেছো, আজকের পর থেকে আমরা আর কোনোদিন ওর কাছে পিতামাতা হয়ে সন্তানের দাবি চাইতে আসবো না। আজকের পর থেকে আর তোকে পরিচয় লুকিয়ে বেড়াতে হবে না রে। আজকের পর থেকে তোর শুধু একটাই পরিচয়, আর সেটা হলো তুই ডাক্তার সুফিয়ান। আর তার আগে পিছে কোনো কিছুই নেই। পারলে আমাদের ক্ষমা করিস আর নিজের খেয়াল রাখিস।